আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নড়াইলে আজকে 11 দলীয় নির্বাচনী অক্ষের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, প্রিয় নড়াইলবাসী ভাই ও বোনেরা, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি জাতির প্রয়োজনে আমাকে এখানে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জন্য, দেশবাসীর জন্য কবুল করুন। সব জায়গায় গিয়া দেখি জনসভা একটা লড়াই শুরু হয়। সেই লড়াইটা হলো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য দাঁড়িয়ে যায়, আর পিছনের লোকরা শুধু বলে বসেন বসেন। তো এখন আমি বলবো, যারা বসে আছেন তারা বসে থাকবেন, যারা সামনে দাঁড়িয়ে পেশাগত দায়িত্ব পালন করছে তাদেরকে দায়িত্ব পালন করতে দিবেন, আর বলবেন না যে বসেন। ঠিক আছে? চুক্তি হয়ে গেল কিন্তু ইনশাআল্লাহ। প্রিয় নড়াইলবাসী, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মস্থান, আল্লাহ তাআলার দান। বিশ্বের অন্তত 43টা দেশ আমার ঘোরার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। কয়জন আদম সন্তানের এই সুযোগ আল্লাহ তাআলা দেন আমি জানি না। পশ্চিমা বিশ্ব, দূর প্রাচ্য, মিডল ইস্ট, আফ্রিকা, বিভিন্ন দেশেই যাওয়ার সুযোগ হয়েছে। এমন একটা সুন্দর দেশ, যেই দেশের মাটির উপরে সবুজ গালিচা, যে দেশের মাটির উপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন হয়, যে দেশের মাটির নিচে আল্লাহ তাআলা বিপুল খনিজ সম্পদ দান করেছেন, যে দেশের পাশে একটা ভালো সমুদ্র আমরা পেয়ে গেছি। এখন ব্লু ইকোনমি, সমুদ্রের পানির নিচের সম্পদ নিয়ে সমস্ত দুনিয়ার দেশগুলো এগিয়ে যাচ্ছে হু হু করে। আমাদেরও বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ সম্পদ আছে। আমাদের মাটিতে সম্পদ, মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ। তাহলে কোন সম্পদের অভাব আমাদেরকে পিছিয়ে রেখেছে? একটা মাত্র সম্পদ, এটি হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। তাদের মধ্যে সততার অভাব, দক্ষতার অভাব আমি বলবো না, বরঞ্চ দক্ষতার সাথে অসৎ কাজ করতে পারে বেশিরভাগ মানুষ। সেই বেশিরভাগ মানুষ কারা? সাধারণ জনগণ। নো, সাধারণ জনগণ এই দেশের কোনো ক্ষতি করে না। সাধারণ কৃষক মাঠের মধ্যে ফসল ফলায়, রক্ত ঝরানো ঘাম জড়িয়ে আমাদের মুখে খাবার তুলে দেয়। মাঝি চলে যায় নদীতে কিংবা সাগরে, জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে মৎস্য সম্পদ আহরণ করে, সেটাও আমাদের মুখে তুলে দেয়। কামার কুমার তাঁতি যারা আছেন তারা আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে দেন। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা মাথায়। আমাদের সমাজের মাথা পচে আছে। মূল জায়গাটা হইল রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে, একটা সমাজ পাল্টাতে সময় লাগে না। কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বই অসৎ হয় এবং সদিচ্ছার অভাব হয়, এই সমাজের দুর্গতি দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকে। আমাদের দুইবার স্বাধীনতা, ৪৭-এ একবার, ৭১-এ আরেকবার। দুই স্বাধীনতার পরেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
এখন যদি একজন শিশুকে জিজ্ঞেস করা হয়, শিশু তুমি কেমন আছো, সে বলে আমি ভয় পাই। কার ভয় পাও? বলে যে রাস্তাঘাটের ভয় পাই, আমাকে চাপা দিয়ে মেরে ফেলে কিনা। আর কার ভয় পাও? বলে ছিনতাইকারীর ভয় পাই, আমার মা আমাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে, আমার মাকে মেরে ফেলে কিনা। যদি একজন যুবককে জিজ্ঞেস করা হয় তুমি কেমন আছো, বলবে আমি ভালো নাই, লেখাপড়া করেছি, আমার হাতে কোনো কাজ নাই। যদি একজন শিক্ষককে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলবেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে আমার ছাত্ররা এখন আমার আর সম্মান করে না, আমার কোমরে দড়ি বেঁধে আমাকে নিয়ে পুকুরে ফেলে দেয়। এই আপনাদের পাশে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা হলের প্রভোস্ট ডক্টর সেলিম, যার বাড়ি সম্ভবত জেনেদা, তার কাছে তারই বিপদগামী ছাত্ররা গিয়ে কিছু অবৈধ সুযোগ চেয়েছিল, তিনি দেন নাই, স্বয়ং শিক্ষককে পিটিয়ে পিটিয়ে তারা মেরে ফেলেছে। এটা ফ্যাসিস্ট জমানার কথা। তাহলে শিক্ষক কিভাবে স্বস্তিতে শিক্ষা দিবেন? যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, উনি বলেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? আপনি তো মসজিদের ইমাম। কয় যে আমাকে কোরআন হাদিসের কথা সুন্দরভাবে বলতে দেয় না। একজন শ্রমিককে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কেমন আছো, বোন তুমি কেমন আছো, কয় জি না আমি ভালো নাই। তুমি কেন ভালো নাই? বলে যে আমি পর্যাপ্ত বেতন এবং সঠিক সময়ে আমার পাওনাটা আমি পাই না। যদি একজন রিক্সা চালক ভাইকে জিজ্ঞেস করা হয় তোমার আবার কিসের দুঃখ, বলে যে 10 টাকার জায়গায় তাদের দৃষ্টিতে 15 টাকা চাইলে আমার গাড়ি একটা চর বসাইয়া দেয়। আমি গরিব, তাই আমার প্রতিবাদের ভাষা নাই, আমি ভালো নাই। কৃষককে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তিনি বললেন আমিও ভালো নাই। কেন আপনি ভালো নাই? বলে যে হাড় ভাঙা পরিশ্রম করে আমি যখন ফসল ফলাতে যাই, তখন আমার উৎপাদন খরচ বিক্রি খরচের সাথে আমি তাল মিলাইতে পারি না। আমার জমিতে ফসল ফলে সেই ফসলের প্রসেসিং এবং এখানে সংরক্ষণ না থাকার কারণে আমাকে হুড়াতাড়া করে সব বিক্রি করে দিতে হয়। আবার কোন কোন জায়গায় সুদ ব্যবসায়ীদের খপ্পরেও মানুষ পড়ে যায়। বলে আমি ভালো নাই, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমার সারের দাম বেশি, আমি কীটনাশক পাই না মানসম্মত, আমাকে সরকারের কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় না, প্রযুক্তিগত আমাকে সহযোগিতা করা হয় না, আমি ভালো নাই। যদি একজন জেলেকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো, বলে যে আমিও ভালো নাই, সমুদ্রে গিয়ে আমাকে চাঁদাবাজরা আমার ঘাড়ে ধরে। মুদির দোকানেকে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলবো আমি ভালো নাই, সকাল বিকাল চান্দা চায়। অবশ্য নড়াইলেই গুণা নাই, এখানেও আছে। আমি জানতাম নড়াইলের মানুষ শান্তিপ্রিয়, শিক্ষিত, ভদ্র, মার্জিত। এখানে ওই বিপদ আসে। আল্লাহু আকবার। যদি একজন নাগরিক পরিষেবা নেওয়া একজন নাগরিককে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি ভালো নাই। কেন ভালো নাই? বলে যে অফিস আদালতে গেলে টেবিলের উপরে একটা নিচে আর একটা আমাকে দিতে হয়। একজন বাস চালক অথবা একজন ট্রাক চালক ভাইকে যদি জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন, বলে আমি ভালো নাই। কেন? বলে যে নড়াইল থেকে আমি যখন পণ্য বুঝাই করে ঢাকার দিকে রওনা করি, ঘাটে ঘাটে ভিক্ষুকের মতো চাঁদাবাজরা দাঁড়ায় থাকে। অনেক সময় চাঁদা দিতে অস্বীকার করলে আমার জীবনের উপর অথবা আমার যানবাহনের জীবনের উপর কিয়ামত নেমে আসে। আমি ভালো নেই। এইভাবে সমাজের সকল মানুষকে জিজ্ঞেস করলে বলে আমি ভালো নেই। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো কেন আমাদেরকে শুনতে হয় আমি ভালো নেই? আমার সামনে সাংবাদিকরা দাঁড়িয়ে আছেন, যদি নীরবে নিয়ে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলে আমি ভালো নেই। কেন আপনি ভালো নেই? বলে যে আমি আমার বিবেক দিয়ে যা তুলে আনতে চাই মিডিয়া সেটা আমাকে তুলে আনতে দেওয়া হয় না, আমাকে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, সত্য খবর ছাপার জন্য আমার জীবনের উপরে অভিশাপ নেমে আসে, আমি ভালো নেই। সুতরাং সমাজে এখন বলতে গেলে কেউ ভালো নেই। এই ভালোর জায়গাটা কে তৈরি করবে? এই ভালোর জায়গাটা সেই তৈরি করবে যার সমাজের প্রতি দরদ, দায় এবং ভালোবাসা আছে। যে সমাজের উপর জুলুম করে সেইটা পারবে না। যে কথা বলতে গেলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, এবং রাজনীতিকে যারা
ব্যবসার পণ্য মনে করে। এরা জীবনেও বাংলাদেশ গড়ে দিতে পারবে না। এই সব বঞ্চনা নিয়েই 24 সালের জুলাই মাস আমাদের গর্বের সন্তানেরা তারা বিস্ফোরিত হয়েছিল। প্রথম বিস্ফোরণটা ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসের 15 তারিখ। সেদিন আমাদের কলিজার টুকরা ছাত্রী আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, লাঠি এবং মুগর পেটা করা হয়েছিল। ওই রাতেই আল্লাহর মেহেরবানিতে সারা বাংলাদেশ জ্বলে উঠেছিল। এখান থেকে আন্দোলন শক্তি পেয়েছিল তাদের। এর পরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বীর মায়ের সন্তান আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমাকে অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। তার আস্থা ছিল তাকে কেউ গুলি করবে না, সে তার অধিকার পাবে। কিন্তু না, 1, 2, 3 তার বুকে 3টা গুলি ছোড়া হলো। সেই ছেলেটা সেদিন কিন্তু পিঠে কোনো গুলি নেয় নাই, বুকে গুলি নিয়েছে। পিঠে গুলি নেয় কাপুরুষ, বুকে গুলি নেয় জাতির জন্য বীর পুরুষ। একদিনে 6 জনকে হত্যা করা হয়েছিল। রংপুর থেকে চট্টগ্রাম, ঢাকা রাজধানী, কোন জায়গা বাদ পড়ে নাই। সম্মানিত ভাইরা, এরপরে আন্দোলন আস্তে আস্তে মোমেন্টাম পায়। এই আন্দোলন যখন মোমেন্টাম পায়, একটা পর্যায়ে গিয়ে সরকার অনেক কিছু করেছে। 1400 মানুষ খুন হয়েছে। শুধু ছাত্র না, ছাত্র তো মাত্র 32%, বাকি সব সাধারণ মানুষ। এবং যারা নিহত হয়েছে তার মধ্যে 62% মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়। সেই লোকগুলো তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ রক্ত, জীবন উপহার দিয়ে জাতির জন্য চলে গেছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ। এই বাংলাদেশ এখন একটু স্বস্তির নিঃশ্বাস চায়, আর পুরানা রাজনীতি ফিরে যেতে চায় না। এই পুরানা রাজনীতি বাংলাদেশকে আগাইতে দেয় নাই, পায়ে জিঞ্জির দিয়ে আটকে রেখেছে, সামনে দৌড়ানোর সুযোগ দেয় নাই। আমরা সেই বাংলাদেশকে আল্লাহর উপর ভরসা করে পাল্টে দিতে চাই। এই সুযোগই আগামী 12 তারিখ গণভোটের মাধ্যমে পুরানা বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না, বিদায় নাও। এবং নতুন রাজনীতিকে বলা হবে হা। গণভোটে কি দিবেন আপনারা? কি দিবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোট পড়বে আজাদির পক্ষে, ইনশাআল্লাহ হার পক্ষে। 2 নম্বর ভোট যারা সরকারে গিয়ে দেশটাকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করবেন। সমাজে আর কোনো বৈষম্য হবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি চলবে না, মামলা বাণিজ্য হবে না, নিরীহ মানুষকে হয়রান করা হবে না, মায়ের গায়ে হাত পড়বে না। সেই বাংলাদেশটা আমরা গড়তে চাই। সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, সকলের জন্য গর্বের বাংলাদেশ আমরা গড়তে চাই। সকলের জন্য ন্যায় বিচার আমরা কায়েম করতে চাই। সেই ন্যায় বিচারটা, যে অপরাধ করলে একজন সাধারণ মানুষের বিচারে একটা শাস্তি হবে, একই অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না, তাদেরকেও কোনো দায় মুক্তি দেওয়া হবে না, বিচারের আওতায় আসতেই হবে। অপরাধ অপরাধী, যিনি করেছেন তিনি অপরাধী, তার অপরাধের শাস্তি তাকে পেতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই বাংলাদেশ গড়ার জন্য, যুবকদের হাতে বাংলাদেশের চাবি তুলে দেওয়ার জন্য 12 তারিখ আমাদের দরজায় কড়া নাড়ছে। প্রথম ভোটটি হা, দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা সহ 11 দলের যার যেখানে যে প্রতীক আমরা হাতে তুলে দিয়েছি সেই প্রতীক। এটা কোনো দলের প্রতীক নয়, এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতীক। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর সরকার গড়তে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয়ও চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সব কয়টি নাগরিকের বিজয় চাই। সেই বিজয়ের লড়াই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ